গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরদিন সকালবেলা হ্যারিসন রোডের বাসায় বসিয়া ব্যোমকেশ গভীর মনোসংযোগে হিসাব কষিতেছিল। হিসাব শেষ হইলে সে একটি দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিল, জমা 60 টাকা, খরচ 59 টাকা 6.5 আনা। বিশ্বনাথবাবু খরচ বাবদ যে 60 টাকা দিয়েছিলেন তা থেকে 9.5 আনা বেঁচেছে। যথেষ্ট, কি বলো? আমি নীরবে ধূমপান করিতে লাগিলাম। ব্যোমকেশ বলিল, সত্যান্বেষণের ব্যবসা যেরকম লাভের ব্যবসা হয়ে দাঁড়াচ্ছে, তাতে শেষ পর্যন্ত আমাকেও গোলাপ কলম যে ঢুকে পড়তে হবে দেখছি। বললাম, ছাগল চালানোর প্রস্তাবটা কিন্তু ভুলো না। সে বলল, খুব মনে করিয়ে দিয়েছ। ছাগলের ব্যবসায় কিন্তু বেশ পয়সা আছে। একটা ছাগলের ফার্ম খোলা যাক, নাম দেওয়া যাবে ছাগল কলোনি। কেমন হবে বলো তো? চমৎকার হবে, কিন্তু আমি ওর মধ্যে নেই। কিন্তু নেই কেন? বিদ্যাসাগর মশাই থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত যে কাজ করতে পারেন সে কাজ তুমি পারবে না? তোমার এত গুমর কিসের? বিপজ্জনক প্রসঙ্গে এড়াইয়া গিয়া বলিল, ব্যোমকেশ, কাল সমস্ত রাত কেবল স্বপ্ন দেখেছি। সে চকিত হইয়া বলিল, স্বপ্ন দেখেছ? কি স্বপ্ন দেখলে? দেখলাম বনলক্ষ্মী দাঁত বার করে হাসছে। যতবার দেখলাম ওই একই স্বপ্ন। ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, অজিত, মনে আছে আর একবার বনলক্ষ্মীকে স্বপ্ন দেখেছিলে? আমি সত্যবতীকে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আসলে একই কথা, মনস্তত্ত্বের নিগূঢ় কথা। বনলক্ষ্মীর দাঁত যে বাঁধানো তা আমাদের চর্মচক্ষে ধরা পড়েনি বটে, কিন্তু আমাদের অবচেতন মন কিন্তু জানতে পেরেছিল। তাই বারবার স্বপ্ন দেখিয়ে আমাদের জানাবার চেষ্টা করছিল। এখন আমরা জানি বনলক্ষ্মীর উপর পাটির দুপাশের 2টি দাঁত বাঁধানো। তাতে আর তার মুখের গড়ন এবং হাসি সব বদলে গেছে। সেদিন ভুজঙ্গদার দন্তরুচি কৌমুদি বলেছিলেন, তার ইঙ্গিত তখন হৃদয়ঙ্গম হয়নি। দন্তরুচির মধ্যে ইঙ্গিত ছিল নাকি? তা এখনো বোঝনি? সেদিন সকলের সাক্ষী না হচ্ছিল। বাইরের ঘরে বনলক্ষ্মী জানলার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। যেই তার সাক্ষী দেবার ডাক পড়ল, ঠিক সেই সময় ভুজঙ্গধরবাবু ঘরে ঢুকলেন। বনলক্ষ্মীকে এক নজর দেখেই বুঝলেন যে তাড়াতাড়িতে দাঁত পরে আসতে সে ভুলে গেছে। যারা দাঁত বাঁধানো দাঁত পরে তাদের এরকম ভুল মাঝে মাঝে হয়। ভুজঙ্গধর দেখলেন সর্বনাশ। বনলক্ষ্মী যদি বিরল দন্ত অবস্থায় আমার সামনে আসে, তাহলে তো আমার সন্দেহ হবে। তিনি ইশারা দিবেন, দন্তরুচি কৌমুদি। বনলক্ষ্মী সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারল এবং তৎক্ষণাৎ নিজের কপালে চুরিশুদ্ধ হাত ঠুকে দিল। কাঁচের চুড়ি ভেঙে কপাল ফেটে গেল। বনলক্ষ্মী অজ্ঞান হয়ে পড়ল। বনলক্ষ্মীকে তুলে নিয়ে গিয়ে ভুজঙ্গধর তার কুঠিতে চললেন। বিজয় যখন তার সঙ্গ নিল, তখন তিনি তাকে বললেন ডাক্তারখানা থেকে 3-4 আইডিন ইত্যাদি নিয়ে আসতে। ততক্ষণে বিজয় 3-4 আইডিন নিয়ে বনলক্ষ্মীর ঘরে গিয়ে পৌঁছল। সেই সময় বনলক্ষ্মী দাঁত পরে নিয়েছে। দাঁড়ে টোকা পড়িল ইন্সপেক্টর বরাট এবং বিজয়। বিজয় ভাবভঙ্গি ভিজা বেড়ালের মতো। বরাট চেয়ারে বসে 2 পা সম্মুখে ছড়াইয়া দিয়ে বলিল, ব্যোমকেশবাবু, চা খাওয়া। কাল সমস্ত রাত ঘুমোতে পারিনি। তার উপর সকাল হতে না হতেই বিজয়বাবু এসে উপস্থিত। উনিও ঘুমননি। পুটিরামকে চায়ের হুকুম দেওয়া হইল। বরাট বলল, ব্যাপারটা সবই জানি, তবু মনে হচ্ছে মাঝে মাঝে ফাঁক রয়েছে। আপনি একটু বলুন তো, আমরা শুনব। ব্যোমকেশ বলল, বিজয়বাবু, আপনিও শুনলেন? গল্পটা আপনার পক্ষে খুব একটা গৌরবজনক হবে না কিন্তু। বিজয় ম্রিয়মাণ স্বরে বলল, হ্যাঁ, শুনব। বেশ, তাহলে বলছি। অতিথিদের সিগারেটের টিন বাড়াইয়া দিয়া ব্যোমকেশ আরম্ভ করিল, যা বলবো তাকে আপনারা গল্প বলেই মনে করবেন, কারণ তার মধ্যে খানিকটা অনুমান, খানিকটা কল্পনাও আছে। গল্পের নায়ক নায়িকা অবশ্যই ভুজঙ্গধর ডাক্তার আর নিত্যকালী। ভুজঙ্গধর আর নিত্যকালী স্বামী স্ত্রী। বাঘ আর বাঘিনী যেমন পরস্পরকে ভালোবাসে, কিন্তু বনের অন্য জন্তুদের ভালোবাসে না, ওরাও ছিল ঠিক তেমনি সমাজবিরোধী, জন্মদুষ্ট অপরাধী। পরস্পরের মধ্যে ওরা নিজেদের শ্রেষ্ঠ আদর্শের সন্ধান পেয়েছিল। ওদের ভালোবাসা ছিল যেমন গাঢ়, তেমনি তীব্র। বাঘ আর বাঘিনীর ভালোবাসা। লন্ডনের একটি রেজিস্ট্রি অফিসে ওদের বিয়ে হয়। ডাক্তার তখন প্লাস্টিক সার্জারি শিখতে বিলেত গিয়েছিল। নিত্যকালী বোধহয় গিয়েছিল কোনো নৃত্য সম্প্রদায়ের সঙ্গে। দুজনের দেখা হলো। রতনে রতন চিনে ফেলল। ওদের প্রেমের মূল ভিত্তি বোধহয় ওদের অভিনয় এবং সঙ্গীতের প্রতিভা। দুজনেই অসামান্য আর্টিস্ট। সেতারে এমন হাত পাকিয়েছিল যে বাজনা শুনে ধরা যেত না কে বাজাচ্ছে। বড় বড় সমজদারেরাও ধরতে পারত না। দুজনে মিলে ওরা কত নীতিগর্হিত কাজ যে করেছিল তার হিসেব আমার জানা নেই।
স্টিলের আলমারিতে যে ডায়েরিগুলো পাওয়া গেছে সেগুলো ভালো করে পড়লে হয়তো সন্ধান পাওয়া যেতে পারে। কিন্তু ডাক্তারের বৈধ এবং অবৈধ ডাক্তারি থেকে বেশ আয় হচ্ছিল। অন্তত 19 নম্বর বাড়িটি কেনবার মতো টাকা তারা সংগ্রহ করেছিল। কিন্তু ও ধাতুর লোক অল্পে সন্তুষ্ট থাকে না। অপরাধ করার দিকে ওদের একটা অহেতুক প্রবণতা থাকে। বছর চারেক আগে ডাক্তার ধরা পড়ল, তার নাম কাটা গেল। ডাক্তার কলকাতার পরিচিত পরিবেশ থেকে ডুব মেরে গোলাপ কলোনিতে গিয়ে বাসা বাঁধল। নিজের সত্যিকার পরিচয় গোপন করলো না। কলোনিতে একজন ডাক্তার থাকলে ভালো হয়, তার নাম কাটা হোক না, কি আছে। বিশারদবাবু তাকে রেখে দিলেন। নিত্যকালী কলকাতায় রয়ে গেল। কোথায় থাকতো জানি না, সম্ভবত 19 নম্বরেই থাকতো। বাড়ির ভাড়া আদায় করতো, তাতেই চালাতো। ডাক্তার মাসে একবার দুবার যেত, হয়তো অবৈধ অপারেশনও করত। নিত্যকালী সতীসাথ দিয়ে একনিষ্ঠ স্ত্রীলোক ছিল, কিন্তু নিজের রূপ যৌবন ছলাকলার ফাঁদ পেতে শিকার ধরা সম্বন্ধে তার মনে কোনো রকম সংকট ছিল না। ডাক্তারের অগাধ বিশ্বাস ছিল স্ত্রীর ওপর। সে জানত নিত্যকালে চিরদিনের জন্য তারই, আর কারোর হতে পারে না। বছর আড়াই আগে ওরা মতলব করলো নিত্যকালী সিনেমায় যোগ দেবে। সিনেমায় টাকা আছে, টাকাওয়ালার লোকও আছে। নিত্যকালী সিনেমায় ঢুকলো। তার অভিনয় দেখে সকলে একেবারে মুগ্ধ হয়ে গেল। নিত্যকালী যদি সিধে পথে চলতো তাহলে সিনেমা থেকে অনেক পয়সা সে রোজগার করতে পারত। কিন্তু অবৈধ উপায়ে টাকা মারবার একটা সুযোগ যখন হাতের কাছে এলো, তখন নিত্যকালী লোভ সামলাতে পারল না। মুরারি দত্ত অতি সাধারণ দম্পট, কিন্তু সে জহরতের দোকানের মালিক। ডাক্তার আর নিত্যকালী মতলব ঠিক করে ফেলল। ডাক্তার নিকোটিন তৈরি করলো। তারপর নির্দিষ্ট রাত্রে মুরারি দত্তের মৃত্যু হলো। তার দোকান থেকে হীরের নেকলেস অদৃশ্য হয়ে গেল। প্রথমটা পুলিশ জানতে পারেনি সে রাত্রে মুরারির ঘরে কে এসেছিল। তারপর রমেনবাবু ফাঁস করে দিলেন। নিত্যকালীর নামে ওয়ারেন্ট বেরোলো। নিত্যকালীর আসল চেহারার ফটোগ্রাফ ছিল না বটে, কিন্তু সিনেমা স্টুডিওর সকলেই তাকে দেখেছিল। কোথায় কার চোখে পড়ে যাবে ঠিক নেই। নিত্যকালী বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল। কিন্তু এভাবে তো সারা জীবন চলে না। ডাক্তার নিত্যকালীর মুখের ওপর প্লাস্টিক অপারেশনই করল, কিন্তু শুধু সার্জারি যথেষ্ট নয়। দাঁত দেখে অনেক সময় মানুষ চেনা যায়। নিত্যকালীর দুটো দাঁত তুলিয়ে ফেলে নকল দাঁত পরিয়ে দেওয়া হলো। তার মুখের চেহারা একেবারেই বদলে গেল। তখন কার সাধ্য যে তাকে চেনে। তারপর ওরা ঠিক করলো নিত্যকালীরও কলোনিতে থাকা দরকার। স্বামী স্ত্রীর এক জায়গায় থাকা হবে। তাছাড়া টোপ ফেলবার মতো মাছও ওখানে আছে। চায়ের দোকানে বিজয়বাবুর সঙ্গে নিত্যকালীর দেখা হলো। তার করুণ কাহিনী শুনে বিজয়বাবু একেবারে বলে গেলেন, কিছুদিনের মধ্যেই নিত্যকালী কলোনিতে গিয়ে বসবো। ডাক্তারের সঙ্গে নিত্যকালীর পরিচয় আছে, কেউ জানতে পারল না। পরে যখন পরিচয় হলো, তখন পরিচয় ঝগড়ায় দাঁড়ালো। সকলে জানল ডাক্তারের সঙ্গে নিত্যকালীর আদায় কাজ করে। নিশানাথ এবং দময়ন্তীর জীবনে গুপ্ত কথা ছিল। প্রথমে সে কথা জানতেন বিজয়বাবু আর ব্রজদাস বাবাজি। কিন্তু নেপালবাবুর মেয়ে কিন্তু নেপালবাবু তার মেয়ে মুকুলকে নিয়ে কলোনিতে আসবার পর বিজয়বাবু মুকুলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। আবেগের মুখে তিনি একদিন পারিবারিক রহস্য মুকুলের কাছে প্রকাশ করে ফেললেন। বিজয়বাবু, যদি ভুল করে থাকি আমাকে সংশোধন করে দেবেন। বিজয় নতমুখে নির্বাক রহিল। ব্যোমকেশ আবার বলিতে লাগিল, মুকুল বেশ ভালো মেয়ে। বাপ যতদিন চাকরি করতেন ততদিন সে সুখে স্বচ্ছন্দ জীবন কাটিয়েছে। তারপর হঠাৎ তার ভাগ্য বিপর্যয় হলো। কচি বয়সে তাকে অন্য চিন্তা করতে হলো। সে সিনেমায় কাজ জোগাড় করবার চেষ্টা করলো, কিন্তু কিছু হলো না। তার গলার আওয়াজ বোধহয় মাইকে খুব একটা ভালো আসে না। তিক্ত মন নিয়ে শেষ পর্যন্ত সে কলোনিতে এলো এবং বারোয়ারি রাঁধুনির কাজ করতে লাগলো। তারপর তার জীবনে এলো ক্ষণ বসন্ত। বিজয়বাবুর ভালোবাসা পেয়ে তার জীবনের রং বদলে গেল। বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। হঠাৎ আবার ভাগ্য বিপর্যয় হলো। বড়লক্ষ্মীকে দেখে বিজয়বাবু মুকুলের ভালোবাসা ভুলে গেলেন। বড়লক্ষ্মী মুকুলের মতো রূপসী নয়, কিন্তু তার একটা দুর্নিবার চুম্বক শক্তি ছিল। বিজয়বাবু সেই চুম্বকের আকর্ষণেই পড়ে গেলেন। মুকুলের সঙ্গে বিয়ের সম্বন্ধ ভেঙে দিবেন। প্রাণের জায়গায় মুকুল নিশানাথবাবুর গুপ্ত কথা বাপকে বলল। নেপালবাবুর উচ্চাশা ছিল তিনি কলোনির কর্ণধার হবেন। তিনি তরপাতে লাগলেন, কিন্তু হাজার হলেও অন্তরে তিনি ভদ্রলোক। ব্ল্যাকমেলের চিন্তা তার মনে হইল না। এদিকে বিজয়বাবু বড়লক্ষ্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। তার অতীত জীবনের কলঙ্ক কাহিনী জেনেও তাকে বিয়ে করবার জন্য বদ্ধপরিকর হলেন। নিশানাথ কিন্তু বেঁকে দাঁড়ালেন। ক্ষুদোর ত্যাগিনীর সঙ্গে তিনি ভাইপোর বিয়ে দেবেন না। বংশে একটা কেলেঙ্কারি যথেষ্ট। কাকার হুকুম ডিঙিয়ে বিয়ে করবার সাহস বিজয়বাবুর ছিল না। কাকা যদি তাড়িয়ে দেন তাহলে তো না খেয়ে মরতে হবে। দুই প্রেমিক প্রেমিকা মিলে পরামর্শ হলো। দোকান থেকে কিছু কিছু টাকা সরিয়ে বিজয়বাবু বড়লক্ষ্মীর কাছে জমা করলেন।
তারপর যথেষ্ট টাকা জমলে দুজনে কলোনি ছেড়ে চলে যাবেন। ওদিকে রসিকদের সঙ্গে বনরক্ষী ঠিক অনুরূপ ব্যবস্থা করেছিল। রসিক কপট দক্ষিণ যুবক, সেও কম বনরক্ষীকে দেখে মুজেছিল। বনরক্ষীর কলঙ্ক ছিল বলেই ওরা তার দিকে হাত বাড়াতে সাহস করেছিল। বনরক্ষীও তাকে নিরাশ করেনি, ভরসা দিয়েছিল কিছু টাকা জমাতে পারলেই দুজনে পালিয়ে গিয়ে অন্য কোথাও বাসা বাঁধবে। এইভাবে রসিক এবং বিজয়বাবুর টাকা 19 নম্বর মির্জা লেনের লোহার আলমারিতে জমা হচ্ছিল। তারপর একদিন বিজয়বাবু বনরক্ষীর কাছেও পারিবারিক গুপ্ত কথাটি বলে ফেললেন। ভাবপ্রবণ প্রকৃতির ওই এক বিপদ, যখন আবেগ উপস্থিত হয় তখন অতি বড় গুপ্ত কথাও চেপে রাখতে পারা যায় না। গুপ্ত কথা জানতে পেরেই বনরক্ষী সেই রাত্রেই ডাক্তারকে গিয়ে বলল। আনন্দে ডাক্তারের বুক একেবারে নেচে উঠল। অতি যত্নে দুজনে ফাঁদ পাতল। নিশানাথকে হুমকি দিতে গেলে বিপরীত ফল ফলতে পারে, কিন্তু দময়ন্তী দেবীর স্ত্রীলোক, কলঙ্কের ভয় তারই বেশি, সুতরাং তিনি ব্ল্যাকমেলের উপযুক্ত পাত্রী। দময়ন্তী দেবীর শোষণ শুরু হলো, 8 মাস ধরে চলতে লাগলো, কিন্তু শেষের দিকে নিশানাথবাবুর সন্দেহ হলো, তিনি আমার কাছে এলেন। সুনয়না কলোনিতে আছে সন্দেহ নিশানাথের কেমন করে হয়েছিল তা আমি জানি না, অনুমান করাও কঠিন। সুনয়না কলোনিতে আছে এ সন্দেহ নিশানাথের কেমন করে হয়েছিল তা আমি জানি না, অনুমান করাও কঠিন। মানুষের জীবনে অতর্কিত অভাবিত ঘটনা ঘটে, তেমনি কোনো ঘটনার ফলে হয়তো নিশানাথের সন্দেহ হয়েছিল, কিন্তু এই বিষয়ে গবেষণা নিষ্ফল। নিশানাথের নিমন্ত্রণ পেয়ে আমরা রমেন মল্লিককে সঙ্গে নিয়ে কলোনিতে গেলাম। রমেনবাবুকে ডাক্তার চিনত না, কিন্তু সুনয়না চিনত। স্টুডিওতে অনেকবার দেখেছে, মুরারি দত্তর বন্ধু, তাই রমেনবাবুকে দেখেই সুনয়না ভয় পেয়ে গেল। বুঝতে বাকি রইল না, সুনয়নার খোঁজেই আমরা কলোনিতে এসেছি। দাস দম্পতি বড় দ্বিধায় পড়ল, এ অবস্থায় কি করা যেতে পারে। বনরক্ষী যদি কলোনি ছেড়ে পালায় তাহলে খুঁচিয়ে সন্দেহ জাগানো হবে, পুলিশ বনরক্ষীকে খুঁজতে আরম্ভ করবে। বনরক্ষী যদি ধরা পড়ে, তার মুখে অপারেশনের সূক্ষ্ম চিহ্ন বিশেষজ্ঞদের চোখে ধরা পড়ে যাবে। বনরক্ষী যে সুনয়না তার গোপন থাকবে না। তবে উপায়? নিশানাথবাবুই যত নষ্টের গোড়া, তিনিই ব্যোমকেশ বক্সিকে ডেকে এনেছেন। তার যদি হঠাৎ মৃত্যু হয় তাহলে সুনয়নের তল্লাশ বন্ধ হয়ে যাবে, নিষ্কণ্টক দময়ন্তী দেবীর রুধির শোষণ করা চলবে। কিন্তু নিশানাথবাবুর মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলে প্রতিপন্ন হওয়া চাই। তার ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশারের রুগী বেশিরভাগই হঠাৎ মারা যায়, হার্ট ফেল হয় কিংবা মাথার শিরা চিপে যায়। সুতরাং কাজটা সাবধানে করতে পারলে কারুর সেরকম সন্দেহ হবার কথা নয়। ভুজঙ্গধর ডাক্তার খুব সহজেই নিশানাথবাবুকে মারতে পারত। সে প্রায়ই নিশানাথের রক্ত মোক্ষণ করে দিত। এখন রক্তমোক্ষণ ছুতোয় যদি একটু হাওয়া তার ধমনীতে ঢুকিয়ে দিতে পারত তাহলে তিনি তাহলে তিনি মিনিট কয়েকের মধ্যেই তার মারা যেতেন। অ্যাড্রেনালিন ইঞ্জেকশন দিলেও একই ফল হতো, তার পায়ে দড়ি বেঁধে কড়িকাঠের ঝোলাবার দরকারই হতো না। কিন্তু তাতে একটা বিপদ ছিল, ইঞ্জেকশন দিলে চামড়ার উপর দাগ না থাক, শিরার উপর দাগ থেকে যায়, পোস্টমর্টেম পরীক্ষায় ধরা পড়বে। নিশানাথের গায়ে ইঞ্জেকশনের চিহ্ন পাওয়া গেলে প্রথমেই সন্দেহ হবে ডাক্তার ভুজঙ্গধরের উপর। সুতরাং ভুজঙ্গধর সে রাস্তা দিয়ে গেল না, অত্যন্ত স্থূল প্রথায় নিশানাথবাবুকে মারল। ব্যবস্থা খুব ভালো করেছিল। বেনামি চিঠি পেয়ে বিজয়বাবু কলকাতায় এলেন। ওদিকে লাল সিংয়ের চিঠি পেয়ে রাত্রি 10টার সময় দময়ন্তী পিছনের দরজা দিয়ে কাঁচ ঘরে চলে গেলেন। রাস্তা সাফ, ডাক্তার সেতার বাজাচ্ছিল। বনরক্ষীর হাতে সেতার দিয়ে নিশানাথের ঘরে ঢুকলো। সম্ভবত নিশানাথ তখন জেগেছিলেন। ডাক্তার আবেগ এলেই জানলা বন্ধ করে দিলে। তারপর দুটো ভুল ডাক্তার করেছে। কাজ শেষ করে জানলাটা খুলে দিতে ভুলে গিয়েছিল, আর তাড়াতাড়িতে মোজা জোড়া খুলে নিয়ে যায়নি। ও দুটো ভুল যদি সে না করতো তাহলে নিশানবাবুর মৃত্যু অস্বাভাবিক বলে কারো সন্দেহই হতো না। পানুগোপাল কিছু দেখেছিল, কি দেখেছিল তা চিরদিনের জন্য অজ্ঞাত রয়ে যাবে। আমার বিশ্বাস সে বাইরে থেকে ডাক্তারকে জানলা বন্ধ করতে দেখেছিল। নিশানাথের মৃত্যুটা যতক্ষণ স্বাভাবিক মৃত্যু মনে হয়েছিল ততক্ষণ সে কিছু বলেনি, কিন্তু যখন বুঝতে পারলো মৃত্যু স্বাভাবিক নয় তখন সে উত্তেজিত হয়ে যা দেখেছিল তা বলবার চেষ্টা করলো, কিন্তু তার কপাল খারাপ, সে কিছু বলতে পারল না। ডাক্তার বুঝলে পানু কিছু দেখেছে। সে আর দেরি করলো না, পানুর অবর্তমানে তার কানের ওষুধে নিকোটিন মিশিয়ে রেখে এলো। তারপর যা যা ঘটেছে সবই আপনাদের জন্যে, নতুন করে বলবার কিছু নেই। কাল ডাক্তার আর বনলক্ষ্মী আত্মহত্যা আপনাদের হয়তো আকস্মিক মনে হয়েছিল,
আসলে ওরা তৈরি হয়েই এসেছিল। বলাট বলল, কিন্তু সায়ানাইডের ক্যাপসুল কখন মুখে দিল জানতে তো পারিনি। ব্যোমকেশ বলল, দুটো সায়ানাইডের অ্যাম্পুল ডাক্তারের মুখে ছিল, মুখে করেই এসেছিল। আমি লক্ষ্য করেছিলাম তার কথা মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে, কিন্তু তখন প্রকৃত তাৎপর্য বুঝিনি। তারপর ডাক্তার যখন দেখলো আর নিস্তার নেই, তখন সে উঠে বনরক্ষীকে চুমু খেলো। এ শুধু প্রণয়ীদের বিদায় চুম্বন নয়, মৃত্যু চুম্বন। চুমু খাবার সময় ডাক্তার একটা অ্যাম্পুল স্ত্রীর মুখেই ঢুকিয়ে দিয়েছিল। দীর্ঘ নীরবতা ভঙ্গ করিয়া ব্যোমকেশ আবার কথা কইল, যাক, এবার আপনারা দু একটা খবর দিন, রসিকের কি ব্যবস্থা হলো? বড় বড় রসিকের ওপর থেকে বিজয়বাবু অভিযোগ তুলে নিয়েছেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো। বিজয়বাবু, পরশু রাত্রে আন্দাজ 11টার সময় যে মেয়েটি আপনার ঘরে গিয়েছিল সে কে? মুকুল? বিজয় চমকিয়া মুখ তুলিল, লজ্জা লাঞ্ছিত মুখে বলল, আজ্ঞে হ্যাঁ। তাহলে বনরক্ষী গিয়েছিল স্বামীর কাছে, ডাক্তার সেতার বাজিয়ে তাকে ডেকেছিল। মুকুল আপনার কাছে গিয়েছিল কেন? আপনি ওকে কলোনি থেকে চলে যাবার হুকুম দিয়েছিলেন, তাই সে আপনার কৃপা ভিক্ষা করতে গিয়েছিল? বিজয় অধবদনে রহিল। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল, বলল, বিজয়বাবু, আশা করি আপনি মুকুলকে বিয়ে করবেন। সে আপনাকে ভালোবাসে, এত ভালোবাসা অপেক্ষার বস্তু নয়। বিজয় মৌন হয়ে রহিল। তার মুখের ভাব দেখিয়া বুঝিলাম মৌনং সন্মতি লক্ষণম। মুকুলের সঙ্গে হয়তো ইতিপূর্বেই পুনর্মিলন হইয়া গিয়াছে। বিদায়কালে বিজয় আমতা আমতা করিয়া বলিল, মুকেশবাবু, আপনি আমাদের যে উপকার করেছেন তা তো শোধ দেবার নয়, কিন্তু কাকিমা বলেছেন যে আপনাকে আমাদের কাছ থেকে একটা উপহার নিতে হবে। মুকেশ ভ্রু তুলিয়া বলিল, উপহার? কি উপহার? বিজয় বলিল, কাকার 5,000 টাকার জীবন বীমা ছিল, 2-4 দিনের মধ্যেই কাকিমা সেই টাকা পাবেন, ওটা আপনাকে নিতে হবে। ব্যোমকেশ আমার পানে কটাক্ষপাত করিয়া হাসিল, বলিল, বেশ, নেব। আপনার কাকিমাকে আমার শ্রদ্ধাপূর্ণ ধন্যবাদ জানাবেন। প্রশ্ন করিলাম, ছাগল কলোনির প্রস্তাব কি তাহলে মুলতবি রইল? ব্যোমকেশ বলিল, তা বলা যায় না, ওই মূলধন দিয়েই ছাগল কলোনির পত্তন হতে পারে। বিজয়বাবু প্রস্তুত থাকবেন, গোলাপ কলোনির পাশে হয়তো শিগগিরই ছাগল কলোনির আবির্ভাব হবেন। নমস্কার।